টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অঙ্কের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সর্বসমতার ধর্ম এর সব রকমের প্রশ্নোত্তর। এর বাইরে না তোমাদের পরীক্ষায় কিছু আসবে, না আলাদা করে তোমাদের কিছু পড়ার দরকার পড়বে। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই, দরকার নেই কোনো সহায়িকার সহায়তা নেওয়ার। পরীক্ষার প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট হবে। আশা করি তোমরা নিশ্চয়ই এর মধ্যে এই অধ্যায়টা স্কুলে বা বাড়িতে গৃহশিক্ষকের কাছে পড়ে ফেলেছো। যদি এখনও পড়া না হয়ে থাকে, টিউটোপিয়ার লার্নিং অ্যাপ থেকে এই অধ্যায়ের ভিডিওগুলো দেখে নিতে পারো, কারণ টিউটোপিয়াতে খুব সহজে সুন্দরভাবে এই অধ্যায়ের সব টপিক বোঝানো হয়েছে, যেটা একবার দেখে নিলে এই অধ্যায়ের কোনো কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে। আগে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরেই কিন্তু ভিডিওটা দেখবে, তাহলে আমি ধরে নিচ্ছি এই অধ্যায়টা তোমাদের পড়া। এবার দেখো এই অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীকে আমরা ভিএসএকিউ জানি, ও সংক্ষিপ্ত প্রশ্নাবলী এসএকিউ এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর, তাহলে যেটাকে আমরা এলএকিউ নাম দিয়েছি। তাহলে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, এখানে প্রশ্নের মান, এমসিকিউ এর মান, প্রশ্নের মান কত থাকে? প্রশ্নের মান থাকে 1। এখান থেকে কিছু কোয়েশ্চেন, একটা কি দুটো আমরা কোয়েশ্চেন পেয়েই যাব এমসিকিউ থেকে। ভিএসএকিউকে আমরা দুটো পার্টে ভাগ করি সব সময়ের জন্য, একটা হচ্ছে শূন্যস্থান পূরণ, আর একটা হচ্ছে সত্য বা মিথ্যা, যেখানে প্রশ্নের মান প্রত্যেকটার ক্ষেত্রেই 1 মার্কস করে থাকে। এখান থেকেও আমরা একটা কি দুটো কোয়েশ্চেন্স পেয়েই যাব। ক্লিয়ার? এছাড়া আমাদের থাকছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এসএকিউ। তাহলে এসএকিউ এর প্রশ্নের মান থাকে 2 মার্কসের, এখান থেকে আমরা দুটো কোয়েশ্চেন্স পেতেই পারবো। ক্লিয়ার? তাহলে মেনলি ফোকাস আমাদের করতে হচ্ছে বহু বিকল্প ধর্মীয় প্রশ্নাবলী, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী আর সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এছাড়া দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর, যেটা এলএকিউ। আমাদের এই চ্যাপ্টার থেকে আপাতত এলএকিউ এর কোনো কনসেপ্ট প্রয়োজন হবে না, আমরা এই তিনটেতে একটু ফোকাস করলেই আমাদের সুবিধা হবে। তাহলে তোমাদের সুবিধার জন্য এই ভিডিওগুলো প্রশ্নের ধরন অনুযায়ী কয়েকটা পর্বে ভাগ করা আছে। ভিডিওর নিচের টাইম লাইনে তোমরা এই পর্বভাগটা দেখে নিতে পারো। তবে ভিডিওর কোথায় এমসিকিউ, এসএকিউ, এলএকিউ নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে। চলো তাহলে এবার দেখে নিই এই অধ্যায় থেকে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে। বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন্স আমরা দেখে নিই কি আছে। একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা কত? একটি, দুটি, তিনটি বা কোনোটিই নয়। মধ্যমা মানে আমরা কি বুঝি? একটা যদি ট্রায়াঙ্গেল একটু ড্র করে নিই, একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম। এই শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুর মধ্যবিন্দু অবধি যদি আমরা কোনো লাইন ড্র করি, তাহলে আমরা একটা পয়েন্ট পাবো। তাহলে কতগুলো মধ্যমা আঁকতে পারলাম ত্রিভুজের ক্ষেত্রে? 3টে। মধ্যমা কাকে বলে? এই যে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু এ বি সি, সেখান থেকে আমরা যদি অপোজিট বাহুর ওপর, যদি মধ্যবিন্দুর ওপর, অপোজিট বাহুর মধ্যবিন্দুর ওপর যদি আমরা কানেক্ট করে দিই শীর্ষবিন্দু থেকে, তাহলে আমরা সেটাকে কি বলি? মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের মধ্যমার সংখ্যা কতগুলো হলো? 3টি। তাহলে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট। ত্রিভুজের উচ্চতাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে? ত্রিভুজের উচ্চতা, তাহলে আমি যদি একটা ত্রিভুজ ভাবি, এর উচ্চতা বলতে আমরা কি বুঝবো? যখন শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহু, বিপরীত বাহুর ওপর আমরা লম্ব অঙ্কন করব, তাহলে এক্ষেত্রে
ঠিক আছে, এক্ষেত্রেও আমি যদি এটাকে পি কিউ আর নাম দিই তাহলে সেক্ষেত্রেও আমরা কি পাবো, কতগুলো বিন্দুতে ছেদ করে, একটি মাত্র বিন্দুতেই ছেদ করে। তাহলে কোন অপশনটা হবে, অপশন এ, বি, সি, ডি। তাহলে অপশন এ কারেক্ট, অপশন এ একটি বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? চলো নেক্সট। কোন ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই। আচ্ছা, প্রশ্নটা বলেছে কোন ত্রিভুজের, কোন ত্রিভুজ বলেনি, বলেছে কোন ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা একই। দেখো প্রথম যেটা দিয়েছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, আর কোনোটিই নয়। তাহলে এক্ষেত্রে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা আর মধ্যমা একই হয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা আর মধ্যমা একই হয়, কারণ তিনটে বাহুই সমান। তার থেকে তাহলে তার শীর্ষবিন্দু থেকে অপোজিটের মধ্যবিন্দু অবধি যেটা আমার উচ্চতা আসবে সেটাই হচ্ছে আমার মধ্যমা আসবে। তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে অপশন এ ইজ কারেক্ট। চলো নেক্সট। কোন ত্রিভুজের একটি কোণের মান 105 ডিগ্রি হলে ত্রিভুজটি হবে সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী, কোনোটিই নয়। তাহলে দেখো আমরা জানি কি যে একটি কোণ বলে দেওয়া আছে 105, মানে এটা 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে 105টা। তার মানে একটা কোণ যদি আমরা 90 থেকে 1 সমকোণ থেকে 2 সমকোণের মধ্যে পাই, তাহলে মিনিমাম একটা যদি কোণ পাই তাহলে সেটা আমরা কি বলি, স্থূলকোণী ত্রিভুজ, তাই না? স্থূলকোণ, যেহেতু একটা কোণ স্থূলকোণ 105, তাহলে সেটা হবে আমার অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কি আছে, 5 নম্বর কোয়েশ্চেন বলছে সমবাহু ত্রিভুজ হলো একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, আর কোনোটিই নয়। দেখো তোমাদের একটু বলে রাখি যে একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যদি আমরা ড্র করি, একটা সমবাহু ত্রিভুজ ড্র করি এবং সেটাকে আমি যদি নাম দিই এম এন ও, ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয় জানো, 60 ডিগ্রি করে। কেন, কি করে বলতে পারলাম, কারণ তিনটে কোণের সমষ্টি কি হয় 180 ডিগ্রি, আর সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান, তাহলে তিনটে কোণ, অপোজিটের তিনটে কোণ সমান হয়ে যাবে, যার কারণে প্রত্যেকটা কোণ আমরা 60 ডিগ্রি পাবো। আর 60 ডিগ্রি মানে কি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে প্রত্যেকটা কোণ কি, সূক্ষ্মকোণ। আর প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ হলে আমরা সেই ত্রিভুজকে বলি কি, সূক্ষ্মকোণী ত্রিভুজ। অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছি এ বি সি ডি এর মধ্যে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা হলো আমার অ্যান্সার। নেক্সট, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ড ত্রয় কয়টি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো একটা ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক মানে নব্বই ডিগ্রি অঙ্কন করলাম, তার মানে কয়টা বিন্দুতে ছেদ করছে, একটি মাত্র বিন্দুতে ছেদ করছে, তাই তো? তাহলে আমি এখানে কোন অপশনটা দেব, অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, একটি। নেক্সট, ত্রিভুজের একটি কোণের পরিমাপ 100 ডিগ্রি হলে ত্রিভুজটি হবে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, কোনোটিই নয়। আমরা দেখতে পাচ্ছি কি যে 100 ডিগ্রি আছে, একটি কোণ যদি স্থূলকোণ হয় সেই ত্রিভুজকে আমরা কি বলি, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে অপশন সি ইজ কারেক্ট, একদম ইজি হলো। ক্লিয়ার? নেক্সট, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোণদ্বয়ের প্রতিটি, আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা দেখি, এটা একটা সমকোণী ত্রিভুজ, নামকরণ করলাম পি কিউ আর, যেখানে কিউটা কি, সমকোণ। সমকোণী ত্রিভুজের আমরা জানি তো একটা কোণ সমকোণ হয়। এবার কি বলছে, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া মানে 90 ডিগ্রি ছাড়া বাকি অপর দুটো কোণদ্বয়ের প্রতিটি সূক্ষ্মকোণী হবে কি, স্থূলকোণী হবে কি, সমকোণী হবে। দেখো একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটোর এই অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল আর এই দুটো সমষ্টি 180 থেকে 90 মাইনাস করব, তিনটে কোণের কি সাম
বা যোগফল 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ আমি জানি 90 ডিগ্রি, তাহলে এই দুটোর সাম কত হয়ে যাবে? 90 ডিগ্রি। তার মানে দুটো কোণকে যোগ করলে 90 ডিগ্রি হয়, তার মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রির থেকে কি হতে হবে? কম হতে হবে। কারণ দুটো কোণকে যদি আমি যোগ করি তবেই 90 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, পি এর ভ্যালু কিছু যেটা 90 ডিগ্রির কম, আর এর ভ্যালুও কিছু যেটা 90 ডিগ্রির কম, তাহলে সেক্ষেত্রে দুটো কোণ কি হয়ে যায়? সূক্ষ্ম কোণ। তার মানে দুটো কোণ যদি সূক্ষ্ম কোণ হয়ে যায়, সেটাই তো জানতে চেয়েছে যে কোণ দ্বয়ের প্রতিটি, অপর কোণ দ্বয়ের প্রতিটি কি হবে? সূক্ষ্ম কোণই হবে। অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট। কোনো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি হবে সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী বা কোনোটিই নয়। তাহলে দেখো, কোনো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো। কেন? কারণ একটু আগেই আমরা দেখলাম যে একমাত্র পসিবিলিটি এটা হতে পারে যে এটা দেখো 90 ডিগ্রি, তার মানে আমি ধরে নিচ্ছি এটা 45, এটা 45। দেখো তো 45 45 দুটো যোগ করলে 90 ডিগ্রি, সেটার সমান হলো অপর কোণটা। একমাত্র কোন ত্রিভুজের ক্ষেত্রে হতে পারে এটা? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, কারণ সূক্ষ্মকোণীতে হবে না, কারণ তিনটে কোণের কোণই সূক্ষ্মকোণ হয়। স্থূলকোণীতে একটা কোণ স্থূলকোণ, বাকি দুটো সূক্ষ্মকোণ হয়, জেনে রাখো। চলো নেক্সট 10 নম্বর কোয়েশ্চেন কি দেখি। কোনো ত্রিভুজে দুটি কোণ যথাক্রমে এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি হলে তৃতীয় কোণের পরিমাপ কত? তাহলে একটা কোনো ত্রিভুজ যদি এটা হয়, এটার নামকরণ করছি এবিসি, বলেছে এইটা এক্স ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি, তাহলে আমাকে এইটা বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। তাহলে আমরা জানি তিনটে কোণের সমষ্টি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, সেটা হয়ে যায় 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ আমার জানা নেই, তাহলে অ্যাঙ্গেল এ রাখছি। বি এর ভ্যালু কত? এক্স ডিগ্রি লিখলাম, আর সি এর ভ্যালু কত? ওয়াই ডিগ্রি, আর এদিকে 180। তাহলে অ্যাঙ্গেল এ কত আসবে আমার কাছে? 180 মাইনাস এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি। কেন মাইনাস? কারণ প্লাস এক্স ডিগ্রি ছিল, ওইদিকে গেল মাইনাস এক্স ডিগ্রি, প্লাস ওয়াই ডিগ্রি ছিল, ওইদিকে গেল মাইনাস ওয়াই ডিগ্রি। কিন্তু আমার কাছে অপশানে এরকম কিছু দেখতে পাচ্ছি না। তাহলে আমি একটা জিনিস দেখতে পারি কি, যে 180 মাইনাসটা যদি কমন নিই, তাহলে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ব্র্যাকেটের মধ্যে, তাই না? তাহলে আমার কোন অপশানটা রাইট যাচ্ছে? অপশান সি ইজ কারেক্ট। ক্লিয়ার হলো? অপশান সি ইজ কারেক্ট। তাহলে শেষ হলো আমাদের এমসিকিউ এর আলোচনা। এখন বলো তো, এতগুলো প্রশ্নের মধ্যে তোমরা কে কতগুলো ঠিক বলেছো? ঠিক বলতে না পারলে কিন্তু প্রিপারেশনে খামতি আছে, সেটা থাকলে তো চলবে না, পরীক্ষায় ভালো রেজাল্ট তো করতেই হবে। তাহলে ঠিক করতে হবে স্টাডি ফ্লো। কি এই স্টাডি ফ্লো? চলো একবার দেখে নিই। ক্লাস 7 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে?
Step 1. Concept video. টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। Step 2. Live class and doubt clearing. টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। Step 3. Brief notes. নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। Step 4. Question and answer. আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। Step 5. Mock test. টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। Step 6. Answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো-এর অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। ওকে, তাহলে এখন আমরা এলাম কোথায়? ভিএসএকিউ। তাহলে প্রথমত দেখছি যে সত্য না মিথ্যা। দেখি প্রথম প্রশ্ন কি আছে। একটি ত্রিভুজের তিনটে উচ্চতা নির্ণয় করা যায়। একটি ত্রিভুজের তিনটের উচ্চতা নির্ণয় করা যায়, এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই ভাবে সত্য, তিনটে উচ্চতা নির্ণয় করা যায়। ওকে, নেক্সট। ত্রিভুজের মধ্যমা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে। অবশ্যই ভাবে আমরা কি জানি, মধ্যমা মানে কোনো শীর্ষবিন্দু, ত্রিভুজের তিনটে যে শীর্ষবিন্দু আছে তার অপোজিট মানে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে আমরা যখন প্রত্যেকটা সরলরেখা ড্র করি, অঙ্কন করি, তখন আমরা সেটাকে মধ্যমা জানি। তার মানে সেটা ত্রিভুজের মধ্যে ভিতরে আছে, তাহলে অবশ্যই এটাও সত্য। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। অতিভুজ হলো সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু। তাহলে অতিভুজ কি সব থেকে ক্ষুদ্রতম বাহু? আমরা জানি না, বৃহত্তম বাহু। ক্ষুদ্রতম হবে না, এটা বৃহত্তম হবে। তার মানে স্টেটমেন্ট কি বলছে? ভুল, সব থেকে বৃহত্তম বাহু, তার মানে এটা হবে মিথ্যা। ওকে, চলো নেক্সট। স্থূলকোণী ত্রিভুজের দুটি স্থূলকোণ আছে। শোনো, কোনো স্থূলকোণী ত্রিভুজ তার একটি মাত্র স্থূলকোণ হয় এবং বাকি দুটো একটি মাত্র স্থূলকোণ, আর বাকি দুটো যেটা হয় সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে, এটা জেনে রাখো। এটা কার ক্ষেত্রে বললাম? স্থূলকোণী ত্রিভুজ। তার মানে এক্ষেত্রে কি আছে? ভুল আছে, একটি মাত্র স্থূলকোণ হওয়া উচিত, দেওয়া আছে দুটি স্থূলকোণ, তার মানে মিথ্যা। ক্লিয়ার হলো? চলো নেক্সট। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা যায়। তাহলে আমরা দেখবো, দেখো 3 + 4, আমরা কি জানি একটা উপপাদ্য, সেটা হচ্ছে কোনো ত্রিভুজের দুটি বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর থেকে বড় হয় তাহলে অবশ্যই ভাবে সেটা ত্রিভুজ অঙ্কন করা যেতে পারে। যদি সমান বা ছোট হয় তাহলে আমরা সেটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। এক্ষেত্রে 3 + 4 সব থেকে ছোট দুটো বাহু, আমি সব থেকে ছোট দুটো বাহুকে দুটো যোগ করলাম, দেখলাম 7 আসছে। তাহলে 7টা অবশ্যই ভাবে 5-এর থেকে কি বড়, 5-এর থেকে বড়, মানে বাকি তৃতীয় বাহুটা কি 5 তার থেকে বড়। তার মানে এখানে ত্রিভুজ অঙ্কন করা যাবে। তার মানে কি হবে? সত্য না মিথ্যার মধ্যে কি হবে? অপশন সত্য। ঠিক আছে, নেক্সট। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির পরিমাপ 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে,
তাহলে এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকছি, সমকোণী ত্রিভুজ আঁকছি। সমকোণী ত্রিভুজে আমরা কি জানি, একটা কোণ 90 ডিগ্রি হয়, একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ হয়। তাহলে এবার সমদ্বিবাহু কথাটা আছে তো, সমদ্বিবাহু মানে কি, আচ্ছা এটাকে একটা নামকরণ করে দিচ্ছি এবিসি, এই ত্রিভুজটার নামকরণ করলাম এবিসি। সমদ্বিবাহু মানে হচ্ছে দুটো বাহু সমান, তার মানে সমকোণী তো আছেই, সমদ্বিবাহু মানে এবি ইকুয়াল টু বিসি। যদি এবি ইকুয়াল টু বিসি হয়, এবি ইকুয়াল টু বিসি হয়, তাহলে এর অপোজিট কোণগুলোও ইকুয়াল হয়, বিপরীত কোণগুলোও ইকুয়াল, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। মানে হিসাবে বলতে পারি অ্যাঙ্গেল এবি, তো এবি এর অপোজিট কি আছে, সি কোণটা, তাই তো, এ সি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল যদি আমি এক্স ডিগ্রি করে নিই, দুটোই ইকুয়াল, তাহলে আমি এক্স ডিগ্রি করে ধরে নিলাম। এবার দেখো ত্রিভুজটার তিনটে কোণের সাম, এবিসি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের তিনটে কোণের সাম মানে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখো 2x ডিগ্রি ইকুয়াল টু 180 মাইনাস 90 ডিগ্রি, হ্যাঁ কি না, প্লাস 90 ডিগ্রিকে ওই দিকে পাঠালাম আর এক্স ডিগ্রি যোগ করে দিলাম, তাহলে পেলাম কত, 2x ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে এক্স এর ভ্যালু কত হলো 90/2, ক্যান্সেল আউট করলাম 45 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা কোণ এক্স ডিগ্রি এর কোণটার মানও এসে গেছে 45 ডিগ্রি, এই কোণটার মানও এসছে 45 ডিগ্রি। তাহলে আমার তিনটে কোণ কি কি পেলাম, একটা 90 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, সেটাই কি স্টেটমেন্টে বলা ছিল, ইয়েস সেটাই বলা ছিল, তার মানে সত্য। ক্লিয়ার, চলো নেক্সট, শূন্যস্থান পূরণ করো। তাহলে ভিএসকিউ সেকেন্ড পার্টে আমরা চলে এসেছি, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেন কি বলছে, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি বা দুই সমকোণ। ঠিক আছে, ওকে। নেক্সট, ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা, ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা কতগুলো, তিনটি। কারণ শীর্ষবিন্দু কাকে বলা হয়, যে কোনো একটা ত্রিভুজ আমি আঁকলাম, এইগুলো হচ্ছে আমার শীর্ষবিন্দু, তিনটে পয়েন্ট এ বি সি, এ কমা বি কমা সি হলো শীর্ষবিন্দু। তার মানে কতগুলো থাকে, প্রত্যেকটা ত্রিভুজের তিনটে করে শীর্ষবিন্দু আমরা পাই। ওকে নেক্সট, ত্রিভুজের ড্যাশ নেই, ত্রিভুজের কর্ণ নেই, কর্ণ, কোনো ত্রিভুজের কর্ণ আছে, নেই। ঠিক আছে, তাহলে কি লিখবো, ত্রিভুজের কর্ণ নেই। ওকে নেক্সট কোয়েশ্চেন দেখি, 4 নম্বরে কি বলেছে, ত্রিভুজের মধ্যমাত্রয় ড্যাশ। ঠিক আছে, ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু। ঠিক আছে, ক্লিয়ার হলো। আচ্ছা নেক্সট, ত্রিভুজের কোণগুলির সমদ্বিখণ্ডকগুলির ছেদ বিন্দুকে ড্যাশ বলে, সমদ্বিখণ্ডক। ঠিক আছে, কোণগুলির সমদ্বিখণ্ডককে কি বলি আমরা, অন্তঃকেন্দ্র। ঠিক আছে, চলো নেক্সট, সমবাহু ত্রিভুজের উচ্চতা ও মধ্যমার দৈর্ঘ্য কি হয়, সমান। সমবাহুর ক্ষেত্রে সমান হয় কেন, কারণ তার তিনটে বাহুই সমান। ক্লিয়ার হলো, চলো নেক্সট। আচ্ছা এইবারে আমরা আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথম প্রশ্নটা দেখে নিই। একটি সমকোণী ত্রিভুজের সমকোণের ধারক বাহু দুটির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে। একটা কি সমকোণী ত্রিভুজ, এটা একটা আমার সমকোণী ত্রিভুজ। এবার বলেছে সমকোণের ধারক বাহুদ্বয়ের দৈর্ঘ্য। সমকোণ এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল বি হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, তার ধারক বাহু বলতে এইটা আর এইটার কথা বলা হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে এটাকে 3 সেন্টিমিটার রাখলাম আর এটা 4 সেন্টিমিটার লিখলাম। বলতে চাইছে এবার অতিভুজের দৈর্ঘ্য কত, মানে এসির দৈর্ঘ্য বার করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা পিথাগোরাস বলে একজন
ম্যাথামেটিশিয়ান ছিল পিথাগোরাসের উপপাদ্য থেকে, তিনি বলেন কি, তিনি বলেছেন যে কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে কত, এখানে লম্ব হচ্ছে আমি 4 সেন্টিমিটার ধরেছি, তাহলে 4 স্কোয়ার বর্গ প্লাস ভূমি কত 3 ধরেছি, তাহলে 3 স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ তার বর্গ বা স্কোয়ার ইংলিশে বলা হয়। তাহলে এখানে দেখো এটা কত হয়ে যাবে, 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 মানে 9, আর অতিভুজ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাকে বলতে বলেছে অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে দেখো এইখান থেকে আমি যদি 16 প্লাস 9 করি কত পাবো 25। তাহলে 25 এখান থেকে আমরা এখানে আসছি, হ্যাঁ 25 ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। সুতরাং অতিভুজ কত হয়ে যাবে, √25, তার মানে কত হবে 5 সেমি। এখানে প্লাস মাইনাস হয়, এখানেও প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস 5 সেমি। আচ্ছা এবার -5, আচ্ছা প্লাস মাইনাস কেন হলো, কারণ আমরা কি করেছি বর্গমূল করেছি, সেক্ষেত্রে প্লাস মাইনাস হওয়া হয় কেন, কারণ +5 ইন্টু +5 করলেও 25 পাওয়া যায়, -5 ইন্টু -5 করলেও +25 পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে আমরা কোনটাকে গ্রহণযোগ্য করব, অতিভুজের দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে, পারে না, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হয়ে যাবে +5 বা +5 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল, এইটা হচ্ছে আমার অ্যান্সার। খুব ইজি কোয়েশ্চেনটা, আমরা কিন্তু একটু সুন্দর করে লিখলেই বুঝলেই পেরে যাব কোয়েশ্চেনটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে। একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। আচ্ছা ত্রিভুজের, কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা একটু জেনে নিই। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর এখানে বর্গ একক। এইটা হচ্ছে আমার মেন ফর্মুলা। এখানে দেখো ভূমিও দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে 8 সেন্টিমিটার, শুধু ভ্যালু পুট করি, হাফ ইন্টু ভূমির জায়গায় লিখছি 10 সেন্টিমিটার আর উচ্চতার জায়গায় লিখছি 8 সেন্টিমিটার। তাহলে 2 দিয়ে যদি এটাকে ক্যান্সেল আউট করি 4, তার মানে 40 বর্গ একক। এটাই আমার কি ত্রিভুজটির ক্ষেত্রফল। ক্লিয়ার হয়ে গেল। চলো নেক্সট। কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার হতে পারে কি, কোয়েশ্চেন করেছে। দেখো আমি কি করব, সব সময় দুটো সব থেকে ছোট ক্ষুদ্রতম বাহুগুলোর যোগ করব। ক্ষুদ্রতম বাহুদ্বয়ের সমষ্টি কত হবে, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার দুটো যোগফল, তার মানে সেটা কত আসে 9 সেন্টিমিটার। আর আমরা কি জানি, মানে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, ঠিক আছে, বৃহত্তম হতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখো তৃতীয় বাহুটা হচ্ছে 9 সেন্টিমিটার, মানে সমান হয়ে যাচ্ছে, তার মানে এখানে এক্ষেত্রে ত্রিভুজটি অঙ্কন করা যাবে না। কেন, কারণ সমান হয়ে আছে। সমান হলে বা যদি ভ্যালু ছোট হয়, দুটো যোগফল যদি আমি ছোট পাই, 9 থেকে মানে তৃতীয় বাহুর থেকে ছোট পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। যদি বড় হতো তাহলে পারতাম। এই জায়গায় যদি এখন 9 এর জায়গায় 10 আসতো, সেক্ষেত্রে আমি 9 সেন্টিমিটার মানে তৃতীয় বাহুর যে দৈর্ঘ্য তার থেকে ভ্যালুটা বড়, সেক্ষেত্রে আঁকতে পারতাম, কিন্তু এক্ষেত্রে আমরা আঁকতে পারবো না। ক্লিয়ার। চলো নেক্সট। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজ একটু ড্র করি। চলো সমবাহু ত্রিভুজ
এখানে আমি ড্র করে ফেলছি। PQR হচ্ছে সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজের কনসেপ্টটা কি, যে যে ত্রিভুজের তিনটে বাহুই সমান, মানে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটে বাহুই সমান, PQ ইকুয়াল টু QR ইকুয়াল টু PR বা RP যেটাই বলতে পারি, তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। কিন্তু আমার চাই কি কোণের মান। তার মানে দেখো তিনটে বাহু যদি ইকুয়াল হয় তাহলে বিপরীত কোণগুলো প্রত্যেকটার সাথে ইকুয়াল। এটা যদি x ডিগ্রি ধরে নিই তাহলে এটাও x ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও x ডিগ্রি, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে আমি লিখছি PQ বাহুর অপোজিটে কি আছে, R অ্যাঙ্গেলটা, তাই তো? তাহলে PRQ ইকুয়াল টু QR, এর অপোজিটে P অ্যাঙ্গেল আছে, তাহলে আমি লিখছি QPR ইকুয়াল টু PQR। সব কটাকে আমরা কি ধরে নিলাম, x ডিগ্রি ধরি। ঠিক আছে, x ডিগ্রি ধরে নিলাম। এবার দেখো কোনো ত্রিভুজের কোণ ত্রয়ের সমষ্টি কি হয়, 180 ডিগ্রি। তাহলে আমি লিখতেই পারি যে x ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে তিনটেকে যদি যোগ করি 3x ডিগ্রি, সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x ডিগ্রির ভ্যালু কত, 180 ডিভাইড বাই 3, 180 ডিভাইড বাই 3, কারণ x এর সাথে কি আছে, 3 গুণ আছে। আমি যদি এদিকে পাঠাই 3 কে, তাহলে ওটা ভাগ হয়ে যাবে। 3 দিয়ে এটাকে ক্যান্সেল আউট করলাম, তাহলে 60। তার মানে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে আসছে, 60 ডিগ্রি করে। তার মানে আমি লিখব PRQ ইকুয়াল টু QPR ইকুয়াল টু PQR, সেটা কত ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। তাহলে লিখব প্রতিটি কোণের মান, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। ব্যাস হয়ে গেল অঙ্ক, খুব ইজি। চলো নেক্সট। একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে পরিসীমা কত? তাহলে ত্রিভুজের পরিসীমা, কোনো ত্রিভুজের পরিসীমা কি হয়, তিনটে বাহুর যোগফল। তার মানে আমি লিখতে পারি 6 প্লাস 7 প্লাস 8 সেমি। সবকটাকে যোগ করে দেব, তাহলে 6 প্লাস 7 হয় 13, 13 প্লাস 8 21 সেমি। ব্যাস, জানতে যেটা চেয়েছিল আমি পেয়ে গেছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। 6 নম্বর, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত বলে দেওয়া আছে 3:4:5 হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? ঠিক আছে, তার মানে কোণ ভেদে ত্রিভুজটাকে নামকরণ করতে হবে, সূক্ষ্মকোণী, স্থূলকোণী না সমকোণী। আমি কি করে বুঝলাম কোণ ভেদে, কারণ কোণগুলোর অনুপাত বলা আছে, বাহুভেদে ভাবার কোনো প্রয়োজন নেই। চলো তাহলে আমরা অঙ্কটা করি। তাহলে ধরি তিনটি কোণের মান 3x 4x 5x ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? এইবার আমরা তিনটে কোণকে কি করব, যোগ করে দিতে পারি। তাহলে দেখো প্রত্যেকটা যদি যোগ করে ফেলি, 3 প্লাস 4 কত, 7, তাই তো? 7 প্লাস 5 কত, 12। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, 180 ডিভাইড বাই 12। ঠিক আছে, যদি এটাকে ভাগ করে দেখি, 12 কে 12 60, তার মানে 5, 15 আসছে। তার মানে x এর ভ্যালু 15। তাহলে কোন তিনটির মান
একটা হয়ে যাবে হচ্ছে 3 ইন্টু 15 45 ডিগ্রি, একটা ভ্যালু হয়ে যাবে 4 ইন্টু 15 60 ডিগ্রি, আর একটা ভ্যালু হয়ে যাবে 5 ইন্টু 15 75। তাহলে দেখো তো যে তিনটে কোণ পেলাম ভ্যালু, যেই তিনটে কোণ পেলাম 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 75 ডিগ্রি, তিনটে কোণই সূক্ষ্ম কোণ। কেন? 90 ডিগ্রির থেকে কম। তার মানে তিনটে কোণ সূক্ষ্ম কোণ হলে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে? ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা জানি তো যে সূক্ষ্মকোণী ত্রিভুজে তিনটে কোণ সূক্ষ্ম কোণ হয়। ক্লিয়ার? তাহলে ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। চলো নেক্সট কোশ্চেন বলছে একটি ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করতে। খুব ইজি, যে আমরা কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সেটা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার দেখো ভূমি বলা আছে, উচ্চতাও বলা আছে। ভূমির ভ্যালু কত বলা আছে? 12 সেন্টিমিটার, উচ্চতা বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে 12 আর এখানে উচ্চতা হচ্ছে 10, কাটাকুটি করলাম 5, 5 12 60, 60 বর্গ কি একক না সেমি? সেমি দেওয়া আছে, তাহলে সেমি লিখব। ক্লিয়ার হলো? একদম ইজি। আচ্ছা, এখানে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল লেখার দরকার নেই, ত্রিভুজের ক্ষেত্রফল বলে স্টার্ট করলেই হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? চলো নেক্সট। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 100 বর্গ সেমি, ক্ষেত্রফল বলে দিয়েছে 100 বর্গ সেমি, এবং ভূমির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে উচ্চতা কত? তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। তাহলে এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে 100, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের নিচে 100 লিখলাম, ইকুয়াল টু হাফ ভূমির দৈর্ঘ্য বলা আছে, ভূমির দৈর্ঘ্য বলা আছে 20 সেন্টিমিটার, তাহলে এখানে লিখলাম 20, আর উচ্চতাকে উচ্চতায় রাখছি, আমাকে উচ্চতা বার করতে হবে। তাহলে উচ্চতা কত হয়ে যাবে? আচ্ছা, একটু খেয়াল করি ওপরের লাইনটা, 2 দিয়ে আমি 20কে কাটতে পারি, 2 10 20, তাহলে এখানে কত হবে? 10। এই 10টা আমি যদি উচ্চতার সাথে কি আছে? গুণে আছে, তাহলে 10কে যদি আমি বাম পক্ষে নিয়ে আসতে চাই তাহলে কি হয়ে যাবে? ভাগ, মানে হয়ে যাবে কত? 100/10। ঠিক আছে, তাহলে কাটাকুটি করলে কত পাবো? 10। তার মানে উচ্চতা কত সেমি হবে? ত্রিভুজটির উচ্চতা 10 সেমি। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। 9 নম্বর কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? আর আমরা জানি কি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কি হয়? সব থেকে বড়। ঠিক আছে, এবার পিথাগোরাসের উপপাদ্য একটু যদি খেয়াল করি, পিথাগোরাসের উপপাদ্য আমাদের বলেছিল সেরকম একজন ম্যাথামেটিশিয়ান, তিনি বলেন কি যে লম্ব একটা সমকোণী ত্রিভুজ তার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, একটা ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। একটা ত্রিভুজ না, মেনশন করতে হবে কি? সমকোণী ত্রিভুজ। এবার দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলা আছে 20 সেন্টিমিটার, তাহলে 20 স্কোয়ার হয়ে গেল এখানে। আচ্ছা, একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার, আমি ধরে নিলাম এখানে লম্ব হচ্ছে 16 স্কোয়ার প্লাস ভূমি, তার মানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে কিরকম হবে? আমি যদি একটু ড্র করে দেখিয়ে দিই,
এই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এখানে নামকরণ যদি করি এবিসি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হয় লম্ব। বোঝা গেল? তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমি ভূমি স্কোয়ার কত পেয়ে যাব? ভূমি স্কোয়ার পেয়ে যাব হচ্ছে 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। এটাকে একটুখানি আমরা ক্যালকুলেট করে নেব, তাহলেই হয়ে যাবে ভূমির ভ্যালু। তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় চলে এসছে। আমরা একটুখানি যদি বীজগণিতের দিকে একটু এগাই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে 20, বি হচ্ছে 16, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 20 প্লাস 16 আর 20 মাইনাস 16, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো দুটোকে যদি যোগ করি কত পাবো? 36 গুণ মাইনাস করলে কত পাবো? 4, তাই তো? আচ্ছা, 36কে লেখা যায় 9 ইন্টু 4, হ্যাঁ কি না? আর একটা 4 অলরেডি আছে, আমি এইভাবে লিখতে পারি। দেখো শুধু 36কে আমি ভাঙিয়ে লিখেছি 9 ইন্টু 4, ইন্টু 4 আছে। তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল টু এটা আসছে 9 ইন্টু 4 ইন্টু 4। তাহলে আমি ভূমির দৈর্ঘ্য কত পাবো? রুট করে দেব 9 ইন্টু 4 ইন্টু 4। দেখো 9কে আমি এইভাবেও লিখতে পারতাম, 9কে আমরা 3 ইন্টু 3 ফর্মে লিখতে পারতাম, 3 ইন্টু 3, ঠিক আছে। সুবিধার জন্য করছি। কিসের সুবিধা? দেখো দুটো 3-এর জন্য রুটের মধ্যে যদি থাকে তাহলে একটা 3 বেরিয়ে আসে, দুটো 4 যদি রুটের মধ্যে থাকে একটা 4 বেরিয়ে আসে। তাহলে কত হয়ে যাচ্ছে? 3 গুণ 4 মানে 12। কি সেমি? সেমি বলা ছিল, একটু নিচে নামিয়ে দেখতে হবে। হ্যাঁ সেমি বলা ছিল, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, তার মানে হিসাব করলে কি হচ্ছে? একটি বাহুর দৈর্ঘ্য যদি 16 সেন্টিমিটার হয়, অপর বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য 12 সেমি। ব্যাস, দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার অ্যান্সার। চলো নেক্সট। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার একক 2 mm। ওকে, একটা ছোট মিস্টেক আছে এখানে, এন হবে 2mn একক, ঠিক আছে। এবং এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার একক হলে ত্রিভুজটি কি ধরনের? ত্রিভুজটি কি ধরনের? তাহলে দেখো তো, আমি যদি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এইটা একটা বাহু, ঠিক আছে, তার স্কোয়ার প্লাস 2mn তার স্কোয়ার করি, এটাকে আমি কি ধরলাম? লম্ব ধরলাম, আর এটাকে আমি ভূমি ধরলাম। 2mn কে আমি কি ধরলাম? ভূমি। তাহলে আমরা কি জানি? পিথাগোরাস কি বলে? যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাই তো? এটা কোথা থেকে পাচ্ছি? পিথাগোরাসের থেকে, পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে। তাহলে দেখো এইটুখানি করে আমি দেখতে চাই যে আমার কাছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার আসে কিনা। তাহলে দেখো তো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এটাকে আমি যদি করি স্কোয়ার করে দিই, তাহলে 4m স্কোয়ার এন স্কোয়ার আসবে, তাই না? তাহলে আমরা কি জানি? 4ab এর ফর্মুলা কি ছিল? 4ab এর ফর্মুলা কি ছিল? এম, আচ্ছা এম দিয়ে তো লিখিনি। 4ab এর ফর্মুলা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। 4ab এর ফর্মুলা কি? 4ab এর ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে দেখো তো, আমি কি করেছি? এই যে মাইনাস দেওয়া যেটা আছে সেটাকে আমি লেফটে আনতে চাই, তাহলে এটা কি হয়ে যাবে? 4ab প্লাস মাইনাস ছিল
এদিকে আসলো তো প্লাস হয়ে গেল, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে এই পার্টটা এখানেই থেকে গেল, এই পার্টটা রাইট সাইডেই থেকে গেছে, রাইটের পার্ট রাইটেই রেখেছি, মাইনাস অফ যেটা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটাকে লেফটে নিয়ে এসেছি। তাহলে লেফটে আনার দরুন কি হয়ে গেছে, চিহ্নটা বদলে গেছে, মাইনাস ছিল সেটা হয়ে গেছে প্লাস, মাইনাস ছিল সেটা হয়ে গেছে প্লাস। ঠিক আছে, তার মানে 4ab প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা কি দিচ্ছে আমাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিচ্ছে। মানে এক্ষেত্রে আমি কি পেয়ে যাব, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার পেয়ে যাব, কিন্তু তার হোল স্কোয়ার আছে, রাইট? আচ্ছা, এখানে হোল স্কোয়ার হবে, প্রত্যেকটাতে হোল স্কোয়ার হবে। তাহলে এখানে আমি ভ্যালু পেয়ে যাব এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার। তার মানে আমি দেখতে পাচ্ছি যে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার দুটোকে যদি যোগ করি তাহলে আমি তৃতীয় বাহু মানে অতিভুজ স্কোয়ার পাচ্ছি। তাহলে এই যে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হলো, এটি একটি সমকোণী ত্রিভুজ। ছোট্ট করে আরেকবার বলে দিচ্ছি, তিনটে বাহু দেওয়া আছে আমার কাছে, আমি কি করেছি, একটাকে লম্ব ধরেছি, একটিকে ভূমি ধরেছি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা আমরা জানি। তা আমি কি করলাম, লম্ব যেটাকে ধরেছি সেটাকে লিখেছি, প্লাস ভূমি যেটাকে লিখেছি সেটাকে লিখেছি। এবার সেটাকে আমি করলাম যখন, তো এইটা এই যে ফরম্যাটটা তৈরি করলাম 2mn তার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার করে 4m স্কোয়ার n স্কোয়ার, এই পুরো পার্টটা একটা কার ফর্মুলাতে চলে আসছে, একটা ফর্মুলায় চলে আসছে 4ab এর ফর্মুলা যেটা আমরা জানতাম। তাহলে সেটাকে আমরা লিখতে পাচ্ছি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার। আমি দেখিয়েছি রাইটে কিভাবে এসছে। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার আকারে চলে এসছে, মানে কি অতিভুজের স্কোয়ার আকারে চলে এসছে। তার মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হয়ে গেল, তাই না? তৃতীয় বাহুটা দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার আকারে চলে এসছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। চলো নেক্সট কোয়েশ্চেন। সর্বসমতা ও সর্বসম বলতে কি বোঝো? তাহলে সর্বসম আর সর্বসমতা, তাই তো? তাহলে আগে সর্বসম জিনিসটা কি? কোনো একটি জ্যামিতিক চিত্রের সাথে অপর একটি জ্যামিতিক চিত্র সম্পূর্ণভাবে মিলে গেলে সর্বসম বলা হয়। এই হচ্ছে ডেফিনেশন। জিজ্ঞাসা করেছিল সর্বসম কি, তাহলে কোনো একটি জ্যামিতিক চিত্রের সাথে অপর একটি জ্যামিতিক চিত্র সম্পূর্ণভাবে মিলে গেলে বা মিলে যাওয়াকে সর্বসম বলা হয়। আর সর্বসমতা কি? সর্বসম হওয়ার এই ধর্মকে বলা হয় সর্বসমতা। ক্লিয়ার? বলা হয় সর্বসমতা। ক্লিয়ার? চলো নেক্সট। এই হচ্ছে ডেফিনেশন ছিল। 12 নম্বর কোয়েশ্চেন কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য বলা আছে 3x - 2 সেমি এবং x + 6 সেমি হলে পরিসীমা কত? তাহলে পরিসীমার ক্ষেত্রে আমরা জানি তিনটে বাহুর যোগফল। তাহলে এখানে কি দেওয়া আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে কত হবে? দেখো দুটোর ক্ষেত্রে 3x - 2, তার মানে 3x - 2 প্লাস 3x - 2 দুটো বাহু হয়ে গেল। আর একটা বাকি আছে সেটা হচ্ছে x + 6। তাহলে ব্র্যাকেট এখন ওপেন করে দিচ্ছি। তাহলে 3x - 2 প্লাস 3x - 2 প্লাস x প্লাস 6। তাহলে দেখো এক্সগুলোকে যদি যোগ করি 3x প্লাস 3x 6x, তার সাথে আরও একটা x যোগ করলাম 7x। -2 - 2 মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তাহলে 2 + 2 কত? 4। তাহলে 4 হলো, -4 হলো,
তাই না? দুটোর ক্ষেত্রে মাইনাস আছে, তাহলে -4, তাহলে -4 আর +6 কত হয়ে যাবে? +2। তাহলে 7x + 2 সেমি হচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। ক্লিয়ার? চলো নেক্সট। SSS, SAS, AAS এবং RHS শর্তগুলি উল্লেখ করো। প্রত্যেকটা শর্ত উল্লেখ করতে হবে। কিরকম? SSS মানে কি? সাইড সাইড সাইড, মানে হচ্ছে এক্ষেত্রে আমি বলি এই একটা ত্রিভুজ এঁকেছি, এই একটা ত্রিভুজ এঁকেছি, ABC PQR। সাইড 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 মানে এক্ষেত্রে যখন এই শর্তটা অ্যাপ্লাই হয় তাতে বোঝাই যাচ্ছে যে তিনটে বাহুর সাথে ইকুয়াল। মানে কিরকম? এই যে দুটো চিত্র এঁকেছি, ত্রিভুজ অঙ্কন করেছি, তাতে AB এর সাথে PQ ইকুয়াল, আবার BCর সাথে QR ইকুয়াল, আর আবার ACর সাথে PR ইকুয়াল। যদি এই তিনটে সাইডের সঙ্গে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা সেটাকে কি বলবো? সাইড 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 শর্ত। হলো? এইটা ভাবে আমরা দেখাতে পারি। আচ্ছা, নেক্সট যেটা আছে SAS, সাইড অ্যাঙ্গেল সাইড, এটাকে বলা হয় SAS। এটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড। মানে এক্ষেত্রে কি হয়ে যায়? এক্ষেত্রে হয়ে যায় যে দুটো ত্রিভুজের ক্ষেত্রে দুটো সাইড ইকুয়াল এবং একটি মাত্র অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে ধরে নিচ্ছি ABটা PQ এর সাথে ইকুয়াল আর BCটা QR এর সাথে ইকুয়াল। এছাড়া একটা অ্যাঙ্গেল ইকুয়াল হতে হবে। ধরে নিলাম যে B অ্যাঙ্গেলটা Q এর সাথে ইকুয়াল। যদি এরকম থাকে তাহলে আমরা সেটাকে কি বলি? সাইড অ্যাঙ্গেল সাইড। এছাড়া আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এক্ষেত্রে কি হয়ে যায়? AAS সেটা হয় অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? যখন দুটো অ্যাঙ্গেল ইকুয়াল এবং একটি সাইড ইকুয়াল, সেক্ষেত্রে যেমন বিটা হচ্ছে কিউ এর সাথে ইকুয়াল, আর ধরলাম হচ্ছে সি অ্যাঙ্গেলটা আর এর সাথে ইকুয়াল, আর এস মানে একটা সাইড ইকুয়াল, ধরলাম বিসি কিউ আর এর সাথে ইকুয়াল। সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্ত মেনে সেটা চলছে। আর আরএইচএস সেটার ক্ষেত্রে কি হয়? আরএইচএস এর ক্ষেত্রে একটু আলাদা। আরএইচএস শর্তটার ক্ষেত্রে কি হয়? একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেটা হয় সমকোণী ত্রিভুজের সমকোণ থাকতেই হবে, একটা কোণ সমকোণ দেখাতেই হবে। সেটা আমি যদি এরকম একটা ত্রিভুজ অঙ্কন করি, দুটো নাম দিলাম MNO আর PQR, তাহলে অ্যাঙ্গেল N ইকুয়াল টু অ্যাঙ্গেল Q ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল N আর অ্যাঙ্গেল Q ইকুয়াল টু 90 ডিগ্রি। অতিভুজটা সবসময় জন্য সমান হবে, মানে MO ইকুয়াল টু কী হতে হবে? PR, অতিভুজ ইকুয়াল হবে। এছাড়াও যে কোনো একটি বাহু অপর বাহু সেটা একটা ইকুয়াল হতে হবে, মানে NO ইকুয়াল টু QR। এই NO ইকুয়াল টু QR এর জায়গায় MN ইকুয়াল টু PQ সেটাও হতে পারত, বা এই ক্ষেত্রেও যা যা দেখলাম তাতেও আমি অন্য কিছু এক্সাম্পল নিতে পারতাম। আমার শুধু বলার বক্তব্য ছিল শর্তগুলো উল্লেখ করতে বলেছে, আমি সেটাকে এলাবোরেট করে বলে দিলাম যে SSS মানে কি, SAS মানে কি, AAS মানে কি, আর RHS মানে কি। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে উচ্চতার দৈর্ঘ্য কত হবে? একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে হচ্ছে √3/2 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা হয়
ঠিক আছে, এটা হচ্ছে উচ্চতা। এবার বলছে ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার, তার মানে সমবাহু ত্রিভুজের 3টে বাহু কি হয়, সমান। সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে তাহলে 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, কারণ 3টে বাহুই সমান। 3টে বাহুকে যদি যোগ করে দিই তাহলেই পরিসীমা পেয়ে যাব। ক্লিয়ার হলো? তাহলে পরিসীমার ভ্যালু অলরেডি দেওয়া আছে 12 সেন্টিমিটার, পরিসীমার ভ্যালু দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে 12 লিখলাম ইকুয়াল টু 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য এখান থেকে পেয়ে যাব, বাহুর দৈর্ঘ্য হবে 12 ডিভাইড বাই 3, তার মানে 3 দিয়ে 12কে যদি ডিভাইড করা হয় কত পাবো, 4 পাবো, 4 সেমি। তাহলে 4 সেন্টিমিটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আমার কি চাই, উচ্চতা চাই। এখানে ফর্মুলা দেখতে পাচ্ছি, পুট করি √3/2 ইন্টু বাহুর জায়গায় কত হয়ে যাবে 4 সেন্টিমিটার, তাহলে 4 বসিয়ে দিই, 2 দিয়ে যদি ক্যান্সেল আউট করি 2, তার মানে 2√3 সেমি, 2√3 সেমি। তাহলে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার দৈর্ঘ্য হলো 2√3 সেমি। চলো নেক্সট। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার দৈর্ঘ্য বলা আছে 4 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা ক্ষেত্রফলের ফর্মুলাটাকে জেনে নিই। ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, বর্গ একক। এবার আমরা জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতার ক্ষেত্রে ফর্মুলা রয়েছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা সেক্ষেত্রে ফর্মুলা রয়েছে কত, ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা অলরেডি বলা আছে, মেনশন করা আছে 4 সেন্টিমিটার, তাহলে 4 ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু লিখতে পারি। তাহলে দেখো তো বাহুর সাথে √3/2 কি আছে, গুণ আছে, তাহলে আমি যদি √3/2কে এইদিকে আনতে চাই সেটা উল্টো হয়ে 2/√3 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, 8/√3, 8/√3 সেমি। ঠিক আছে, তাহলে আমাকে এবার বলতে বলেছে যে ক্ষেত্রফল কত হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তার ফর্মুলা অলরেডি জানা আছে, তাহলে আমরা লিখব √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 8/√3 তার হোল স্কোয়ার, 8/√3 তার হোল স্কোয়ার, তার মানে √3/4 ইন্টু 8 স্কোয়ার কত হয়ে যায়, 8 ইন্টু 8 মানে 64, আর √3 তার স্কোয়ার যদি করি তাহলে কত পাবো, 3 পাবো। কখনো এইটা ভেবো না যে 3 3 যা 9, তাহলে 3 3 যা 9 হয়, কিন্তু এখানে √3 আছে, √3 এর ক্ষেত্রে √3 ইন্টু √3 করলে আমরা কি পাই, 3 পাই। তাহলে এই 4 দিয়ে এখন যদি 64কে কাটি 16 আসবে, 16 আসবে, তাহলে আমার অ্যান্সার কত আসবে, 16√3/3 সেমি, বর্গ সেমি। ওকে, ক্ষেত্রফল তাই জন্য বর্গ সেমি। চলো নেক্সট 16। নিচের কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে যুক্তিসহ লেখো। দেখো প্রথমের অঙ্কটা দেখি, 4 সেমি, 4.5 সেমি এবং 6 সেমি। আমি ছোট দুটো ক্ষুদ্রতর বাহু দুটো সমষ্টি যদি করি, এই দুটোকে যদি যোগ করা হয়, এক্ষেত্রে 4 + 4.5 যোগ করলে কত পাবো, 8.5 পাবো, 8.5 পাবো, যেটা 6 এর থেকে কি বড়, তৃতীয় বাহুর থেকে কি বড়, অবশ্যই বড়। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি সম্ভব না আমি এখানে লিখে দেব।
ওকে, তার মানে কেন সম্ভব হলো? কারণ ক্ষুদ্রতর দুটো বাহু তার সমষ্টি যদি তৃতীয় বাহুর থেকে বড় হয় তাহলে অবশ্যইভাবে ত্রিভুজ অঙ্কন করা যাবে। নেক্সট, বি এর ক্ষেত্রে দেখো 6 সেমি 5 সেমি দুটোকে যদি যোগ করি, কারণ ছোট দুটো বাহু আমি তাই দেখতে পাচ্ছি, 6 প্লাস 5 সেটা হচ্ছে 11, 11 কি 6.5 এর থেকে বড়? ইয়েস, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তার মানে এক্ষেত্রেও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ঠিক আছে, 3 নম্বর সি, সিতে দেখি কি আছে, 3 সেমি 4 সেমি 9 সেমি, তাহলে ছোট দুটো বাহু কি আছে 3 আর 4, তাদের সমষ্টি করি 3 প্লাস 4 কত 7, 7 কি 9 এর থেকে বড়? না, 7 9 এর থেকে ছোট, মানে তৃতীয় বাহু অপেক্ষা ছোট, তাহলে ছোট হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় বা অসম্ভব। ক্লিয়ার হলো? চলো নেক্সট ডি নাম্বার কোয়েশ্চেন্স দেখি। 6 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার আর একটা দিয়েছে 14, ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতর বাহু দুটো কি, একটা 6 সেমি একটা হচ্ছে 8 সেমি, দুটোকে যদি যোগ করি তাহলে 8 প্লাস 6 কত হয়ে যায়, 8 প্লাস 6 14, 14 আর এই তৃতীয় বাহুটা দেখো সেটা দুটো কি ইকুয়াল হলেও ত্রিভুজ অঙ্কন করা যাবে না। ইকুয়াল বা ছোট হলে সমষ্টিদ্বয়, ক্ষুদ্রতর বাহু দুটো সমষ্টিদ্বয় যদি ছোট অথবা সমান হয় তাহলে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, এটার ক্ষেত্রেও তাহলে সম্ভব নয়। হলো ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। 17, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ কি সর্বসম হতে পারে? যুক্তি সহ লিখতে বলেছে। সদৃশ্যকোণী মানে কি? আচ্ছা, দুটো সেম দেখতে এরকম দুটো ত্রিভুজ, ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক এঁকেছি, এটাকে নাম দিলাম পি কিউ আর আর এটা নাম দিচ্ছি এবিসি। সদৃশ্যকোণী, তো আমি ধরে নিচ্ছি যে এই দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ, তাহলে লিখলাম ধরি ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ এবিসি হলো সদৃশ্যকোণী, ঠিক আছে, এই দুটো সদৃশ্যকোণী। আর এটা হতে পারে যে আমি তিনটে কোণের সাথে অনুরূপ কোণগুলো ইকুয়াল ধরে নিলাম, যে অ্যাঙ্গেল এটা অ্যাঙ্গেল পি এর সাথে ইকুয়াল, অ্যাঙ্গেল কিউটা অ্যাঙ্গেল বি এর সাথে ইকুয়াল, অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সি এর সাথে ইকুয়াল। লিখলাম পি অ্যাঙ্গেলটা এর সাথে ইকুয়াল, অ্যাঙ্গেল কিউ হচ্ছে অ্যাঙ্গেল বি এর সাথে ইকুয়াল, আর অ্যাঙ্গেল আর সেটা অ্যাঙ্গেল সি এর সাথে ইকুয়াল। দেখো কোণ তিনটে সমান হয়ে গেলেও অনুরূপ বাহুগুলোর কিন্তু মেজারমেন্ট আলাদা, তাহলে এক্ষেত্রে আমরা সর্বসম হতে গেলে, যদি সর্বসম হতে হয় তাহলে চারটে শর্ত আমরা দেখতে পাই। সাইড 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 হতে হবে, সাইড অ্যাঙ্গেল সাইড হতে হবে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এই শর্ত মানতে হবে, আর RHS, ঠিক আছে, এই চারটে শর্তর ওপর ডিপেন্ড করে সর্বসম আঁকা যেতে পারে, কিন্তু তিনটে কোণ অনুরূপ কোণ কখনো সমান হতে পারে না, তাহলে কোণ ভেদে কোণ অ্যাঙ্গেল 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 এরকম কোনো শর্ত নেই। এইটা বাদে যে বাকি শর্তগুলো আছে সেইটা কিন্তু পসিবল, সেটা কিন্তু যদি থাকে তাহলে পসিবল কি যে দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ সর্বসম হতে পারে এই শর্তগুলোর জন্য। ওকে, চলো 18, কোন ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি? ছবি এঁকে বোঝাই। আমি যেরকম একটা ছবি একটু আগেই আঁকলাম এর আগের কোশ্চেন্সে, তাহলে এখানেও সেম একটা জিনিস আঁকতে চাইছি। এখানে আমি নামকরণ করলাম ধরো পি কিউ আর, একই মতো পি কিউ আর, এখানে এবিসি। আমি ধরে নিচ্ছি যে কোন এই তিনটে ত্রিভুজের সর্বসমতার একটা শর্ত, তার মানে পি অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ
এইদিকে এবিসি এর ক্ষেত্রে এর সাথে ইকুয়াল হবে, আবার অ্যাঙ্গেল কিউটা অ্যাঙ্গেল বি এর সাথে ইকুয়াল হবে, আর অ্যাঙ্গেল আর সেটা কি না সি এর সাথে ইকুয়াল। দেখো একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, সি অ্যাঙ্গেলটাকে এঁকে দিই, হ্যাঁ ভালো করে দেখলে বুঝতে পারবে যে তিনটে অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল ঠিক আছে, কিন্তু যদি অ্যাঙ্গেল তিনটে অনুরূপ অ্যাঙ্গেলগুলো যদি ইকুয়াল হয় সমান হয়, কিন্তু অনুরূপ বাহু কিন্তু সমান নয়, অনুরূপ বাহু ত্রয় সমান নয়। সেই জন্য এই যে এই লজিকটা দিলাম অনুরূপ বাহু ত্রয় সমান নয়, দেখো পি কিউটা কিন্তু এ বির সাথে সমান নয়, কিন্তু আমরা এই দিকে বলছি কি যে এইটা দুটো সর্বসম, তাই না? কোন 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 এই লজিকটা দিয়ে আমরা সর্বসম প্রমাণ করতে চাইছি, কিন্তু অনুরূপ বাহু ত্রয় মানে পি কিউটা এ বির সাথে ইকুয়াল নয়, আবার কিউ আরটা বিসির সাথে ইকুয়াল নয়, পি আরটা এসির সাথে ইকুয়াল নয়, কারণ এখানে ছোট আমি একটা ত্রিভুজ এঁকেছি, এখানে এবিসি একটা বড় ত্রিভুজ এঁকেছি, তার মানে এক্ষেত্রে কোন 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 এটি সর্বসমতার কোনো শর্ত হতে পারে না। লজিকটা কোনটা আমি কিন্তু ওপরে লিখে দিয়েছি, ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার? চলো নেক্সট 19, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখি। আমরা চারটে সর্বসমতার শর্ত জানি অলরেডি, তাও একবার লিখে দিই সর্বসমতার শর্তগুলো কি কি। একটা হচ্ছে প্রথমত হচ্ছে বাহু বাহু বাহু, যেটা আমরা এস 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 এটা হিসাবে জানি, বাহু কোণ বাহু এটাকে জানি সাইড অ্যাঙ্গেল সাইড। 3 নম্বর হচ্ছে কোণ কোণ বাহু, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। 4 নম্বর RHS। ঠিক আছে, এই চারটে শর্তের ওপর ডিপেন্ড করেই সর্বসম হওয়া সম্ভব, ত্রিভুজ দ্বয় সর্বসম হয়। ক্লিয়ার? চলো নেক্সট 20, নিচে রাখা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তি লিখি। দেখো এখানে যে পিকচার দুটো দেওয়া রয়েছে, ডায়াগ্রাম দুটো দেওয়া আছে ত্রিভুজের, সেক্ষেত্রে আমি একটু ভালো করে নোটিস করব এ বি সি আর কি দেওয়া আছে DEF। দেখো এখানে এসি এর ভ্যালুটা 5 সেন্টিমিটার, DF এর ভ্যালুটাও 5 সেন্টিমিটার, আচ্ছা এবি এর ভ্যালুটা হচ্ছে 7 সেন্টিমিটার, EF এর ভ্যালুটাও 7 সেন্টিমিটার, আবার বিসি এর ভ্যালুটা 6 সেন্টিমিটার, ডিইর ভ্যালুটা 6 সেন্টিমিটার। তার মানে দেখো আমি এই দুটো ত্রিভুজ থেকে লিখতেই পারি এসি ইকুয়াল টু ডিএফ, ঠিক আছে। আচ্ছা এই দিকে হচ্ছে আমার বিসি ইকুয়াল টু ডিই, আচ্ছা আর একটা আছে সেটা হচ্ছে এবি ইকুয়াল টু ইএফ, এবি ইকুয়াল টু ইএফ। তাহলে দেখো আমি এই যে দুটো ত্রিভুজ এ বি সি আর ডিইএফ, এই দুটোকে কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। কোন লজিক দিয়ে? সাইড সাইড সাইড, বাহু বাহু বাহু, তিনটে বাহুর গুলো দেখো আমি সব কটা কি বলেছি সমান, এসি ইকুয়াল টু ডিএফ, বিসি ইকুয়াল টু ডিই আর এবি ইকুয়াল টু ইএফ। তাহলে সাইড 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 শর্ত মেনে আমরা এই দুটোকে বলতে পারবো কি সর্বসম, ঠিক আছে। চলো নেক্সট 2 দাগের কোশ্চেন্স দেখি একটু ভালো করে। আচ্ছা এখানে দেখো কিউআর আর দিকে জিআই দুটো ত্রিভুজ আছে, কোন দুটো ত্রিভুজ আগে বলে দিই, পি কিউআর ত্রিভুজ আছে আর একটা হচ্ছে GHI, এই দুটো ত্রিভুজ আছে।
এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে একটু ভালো করে নোটিস করি, দেখি পিকিউ এর ভ্যালুটা এইচআই এর সাথে মিলছে না? পিকিউ এর ভ্যালুটা এইচআই এর সাথে মিলছে 5.5 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, আবার এইদিকে কিউআর এর ভ্যালুটা জিআই এর সাথে মিলছে, কিউআর এর ভ্যালুটা জিআই এর সাথে মিলছে। আর একটা অ্যাঙ্গেলও দেখতে পাচ্ছি যে পিকিউআর সেটা আবার জিআইএইচ, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা তো জানি যে সর্বসম হওয়ার রুলগুলো কি কি, মানে শর্তগুলো কি কি। এটা দেখো, এক্ষেত্রে দুটো বাহু সমান এবং একটি অ্যাঙ্গেল সমান, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত মেনে পিকিউআরটা সর্বসম হয়ে যাবে জিএইচআই এর সাথে, সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত মেনে। ক্লিয়ার হলো? ঠিক আছে, তার মানে এটাও সর্বসম হবে। নেক্সট যাচ্ছি 3 নম্বর কি আছে দেখো, বিসি বলেছে 3 সেন্টিমিটার, ডিএফ 3 সেন্টিমিটার। আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি লিখলাম বিসি ইকুয়াল টু ডিএফ, যেগুলো যেগুলো ইকুয়াল আমি লিখে ফেলছি। এসি ইকুয়াল টু ডিই লিখতে পারি 4 সেমি। আচ্ছা, আর কি দেওয়া আছে, 30 ডিগ্রি দেখতে পাচ্ছি, বিসিএ আর এফডিই, বিসিএ এফডিই কত দিয়েছে, 30 ডিগ্রি। তাহলে একটু নোটিস করি, ঠিক আছে, একটু নোটিস করি, দেখো দুটো সাইড আর একটা অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে এই দুটো যে ট্রায়াঙ্গেল এবিসি আর ডিইএফ, এবিসি আর ডিইএফ এই দুটো সর্বসম। কোন শর্ত মেনে, দুটো সাইড একটা অ্যাঙ্গেল, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড। ক্লিয়ার হলো? সর্বসম হওয়ার শর্তগুলোর মধ্যে কন্ডিশনগুলো আসছে কিনা শুধু চেক করব, এটাই আমাদের দেখতে হবে এখানে, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, কি বলেছে এখানের ক্ষেত্রে, আমি দুটো আবার ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ আর একটা হচ্ছে ডিইএফ, ঠিক আছে, ডিইএফ। আচ্ছা, আমি একটা জিনিস বলেছিলাম, আরএইচএস রুল কি বলছিল, আরএইচএস রুল একটু আগে আমরা করেছি, বলেছে যে একটা কোণ, মিনিমাম একটা কোণ 90 ডিগ্রি হতেই হবে দুটোর ক্ষেত্রেই। তার মানে আমি এখানে বলতে পারি এ বি সি এই অ্যাঙ্গেলটা আর এদিকে ডিএফই এটা দুটো কি 90 ডিগ্রি। ক্লিয়ার? অতিভুজগুলো সমান হতে হবে, অতিভুজ মানে এসি আর ডিই, দেখো তো এসি আর ডিই সমান হতে হবে 7 সেমি। আর একটা বলেছিলাম অপর যে কোনো একটা বাহু সমান হতে হবে, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এবির ভ্যালু 5 আর এখানে ইএফ এর ভ্যালু 5, তাহলে এবি ইকুয়াল টু ইএফ, তাহলে সর্বসম তো হচ্ছেই। তাহলে আমরা কি লিখব, এবিসি সর্বসম কার সাথে, ডিইএফ এর সাথে। এটা কোন রুল মানলো, আরএইচএস রুল বা আরএইচএস শর্ত মেনে। ক্লিয়ার? বোঝা গেছে? আরএইচএস তখনই হয় যখন সমকোণী ত্রিভুজ আমাদের কাছে প্রেজেন্ট থাকে, ঠিক আছে, সর্বসম তখন হয়। নেক্সট। আচ্ছা, এবার এক্ষেত্রে দেখি কি আছে, দুটো কোণ বলা আছে, একটা বাহু বলা আছে। আচ্ছা, দুটো কোণ দেখতে পাচ্ছি, একটা 45, তাহলে এসিবি কার সাথে ইকুয়াল, ইডিএফ 45 ডিগ্রি। মিনিমাম কিন্তু তিনটে আসতেই হবে, সাইড সাইড সাইড, দেখো এখানেও তিনটে, সাইড অ্যাঙ্গেল সাইড এখানেও তিনটে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এখানেও তিনটে, আর এইচএস এর ক্ষেত্রেও কিন্তু তিনটেই প্রয়োজন হচ্ছে। তাহলে এখানে দেখো এসিবি ইকুয়াল টু ইডিএফ 45 মিলে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখছি 60 ডিগ্রি আছে এবিসি, আর ওখানেও 60 ডিগ্রি আছে অ্যাঙ্গেল ডিএফই, ঠিক আছে, খুব ভালো কথা, 60 ডিগ্রি মিলল। কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিসি এর ভ্যালুটা 3 সেন্টিমিটার আর এদিকে ডিএফ এর ভ্যালুটা 4 সেন্টিমিটার, নট ইকুয়াল।
তাহলে দুটো শর্ত মানছে কিন্তু একটা শর্ত মানছে না, তাহলে এই দুটো যে ত্রিভুজ আছে এই দুটো ত্রিভুজ সর্বসম নয়। কারণটা কি, দুটো কোণ ইকুয়াল হচ্ছে কিন্তু একটা বাহু আনইকুয়াল। আমার মিনিমাম 3টে দরকার, ঠিক আছে, মিনিমাম 3টে দরকার। তাহলে ABC ও ত্রিভুজ DEF সর্বসম নয়। চলো, সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি সর্বসমতার ধারণা নিয়ে আর তোমাদের কোনো প্রশ্ন অ্যারাইজ হবে না। যেভাবে আমাদের যা কোয়েশ্চেন্স আমরা আলোচনা করেছি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তো এর বাইরে আর কোনো রকম প্রশ্ন যদি থেকেও থাকে তোমরা খুব ইজিলি সেটা করতে পারবে, কারণ আমরা যেভাবে করানো হয়েছে এখানে তো তোমরা সেটাকে আরও ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবে। আশা করছি আর কোনো রকম কোনো ডাউট নেই। সো থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থেকো।